জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে তের সালোয়ারটা এক টানে কোমর থেকে একেবারে নামিয়ে ফেললো, উন্মুক্ত করে দিল তের উরুর মাঝখানের ইনোসেন্ট জায়গাটা। তে দুই হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লো। মুখ দিয়ে শুধু বের হলো, ভাইয়া দয়া করুন। কিন্তু জাঙ্কুকের মাথায় তখন শুধু কামের ভূত চেপে বসেছে। সে নিজের প্যান্টের চেনটা নামিয়ে তার শক্ত রডের মতো বিশাল সদস্যটা বের করে নিল। তের দুই পা জোর করে ফাঁক করে সেটা নিজের উত্তেজনা সরাসরি তের ভেজা ও আটসাট জায়গার মুখে সেট করলো। আজ তোকে আমার পুরোপুরি নিজের করে নেব রে সোনা, কেউ আটকাতে পারবে না। এক পৈশাচিক হুঙ্কার দিয়ে জাঙ্কুক এক ধাক্কায় তার পুরোটাই সজোরে ঢুকিয়ে দিল তের ভেতরে। তে তীব্র ব্যথায় একটা বিকট আর্তনাদ করে জ্ঞান হারানোর উপক্রম হলো। তার মনে হলো তার শরীরটা যেন মাঝখান থেকে ছিঁড়ে দুটুকরো হয়ে গেছে। চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল। কিন্তু জাঙ্কুক থামা তো দূরের কথা, আরো হিংস্র হয়ে উঠল। গাড়ির সিটের ভেতর তের নরম শরীরটাকে পিষে ফেলে জাঙ্কুক একের পর এক পাম্প করে তার কামরাশ ঠেলে দিল তের গভীরে। চারপাশের নীরবতা ভেঙে গাড়ির ভেতরে শুধু তখন দুই শরীরের চরম শব্দ আর তের নিদারুণ কান্নার আওয়াজ প্রতিধ্বনি হতে লাগলো। গাড়ির পেছনের সিটে তখন চরম এক ধ্বংসাত্মক পরিস্থিতি। জাঙ্কুকের পৈশাচিক আর বেপরোয়া ধাক্কায় তের ইনোসেন্ট শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে। মুখের ভেতরে ওড়না গুজে তে শুধু ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলছে। চোখের জল আর ব্যথায় তার পুরো মুখ ভেসে গেছে। কিন্তু নরপিশাচ জাঙ্কুকের মনে একটুও দয়া বা অনুশোচনা নেই। সে তার কামের নেশায় তখন অন্ধ। কিছুক্ষণ একটানা এমন হিংস্রভাবে চলার পর জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে থামলো। সে তার উত্তপ্ত শরীরটাকে তের উপর থেকে কিছুটা সরিয়ে নিল। তে সঙ্গে সঙ্গে নিজের ছিন্ন ভিন্ন কাপড়গুলো দিয়ে কোনো মতে শরীরটা ঢাকলো এবং গাড়ির কোণে গুটিসুটি মেরে ফুপিয়ে কেঁদে চললো। তার সারা শরীর থরথর করে কাঁপছে। জাঙ্কুক নিজের প্যান্টটা ঠিক করতে করতে ঠান্ডা গলায় তের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি দিয়ে বলল, কি রে সোনা, এত কান্নাকাটি করছিস কেন? এই তো তবে শুরু। তুই ভেবেছিস লুকিয়ে লুকিয়ে আমার নজরে রাখবি? তুই আমার ছোট বোন হ বা যাই হোস না কেন, জাঙ্কুক যা একবার পেতে চাই তা সে যে কোনো মূল্যে নিজের করে নেয়। এটাই আমার সমস্যা আর এটাই আমার নেশা। তে ভয়ে কাঁপতে কাঁপতে অস্পষ্ট গলায় বলল, আপনি আপনি মানুষ না। একজন আপন ভাইয়ের এমন রূপ কেমন করে হতে পারে? আমি মরে যাব, তবু আপনার কাছে আসবো না। জাঙ্কুক তের চিবুকটা এক টানে চেপে ধরে ফিসফিস করে বলল, মরার কথা মুখে আনবি না, মরে গেলেও তোকে ছাড়বো না আমি। আর এই যে বাড়িতে যাবি, একদম স্বাভাবিক থাকবি। একটুও যদি কারোর সামনে মুখ ফুটে কিছু বলিস, তাহলে তোর এই দুর্বলতার সুযোগ নিয়ে আমি যা করার সবার সামনেই করব। তখন তোর ইজ্জত আর এক তলারও থাকবে না। তে আতঙ্কে পাথর হয়ে গেল। সে বুঝতে পারলো এই নরক থেকে বের হওয়ার কোনো রাস্তা তার খোলা নেই। সে বন্দী হয়ে গেছে এক ভয়ঙ্কর সম্পর্কের জালে। গাড়িটা আবার স্টার্ট করে জাঙ্কুক বাড়ির দিকে ড্রাইভ করতে শুরু করলো। বাড়ির গেটে গাড়ি ঢোকার সাথে সাথে তে জলদি করে চোখ মুছে নিজের চুলগুলো ঠিক করে নিল। কিন্তু তার বুকের ভেতর তখনও জ্বলছে এক চরম অপমানের আগুন আর ভয়ের কালো ছায়া। গাড়িটা বাড়ির গ্যারেজে এসে থামলো। জাঙ্কুক ইঞ্জিন বন্ধ করে একবার পেছনের সিটের দিকে তাকালো। তে তখনও জানলার দিকে মুখ ফিরিয়ে থরথর করে কাঁপছে। তার চোখ দুটো লাল হয়ে আছে। জাঙ্কুক একটা ঠান্ডা ও বিকৃতপূর্ণ হাসি দিয়ে বলল, চুপচাপ গাড়ি থেকে নামবি। ভেতরে গিয়ে কেউ যেন বুঝতে না পারে যে গাড়িতে কি হয়েছে। মুখটা একদম স্বাভাবিক রাখবি, বুঝেছিস? তে কোনো কথা বলল না, শুধু ভয়ে মাথা নিচু করে রইল। জাঙ্কুক দরজা খুলে নেমে তের দিকটার দরজাও খুলে দিল। বাধ্য হয়ে অবুঝের মতো গাড়ি থেকে নেমে পড়ল তে। দু পায়ের ব্যথায় তার দাঁড়াতে কষ্ট হচ্ছিল, তবুও কোনো মতে নিজেকে সামনে সে বাড়ির প্রধান দরজার দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে পা রাখতেই দেখা গেল জিন সোফায় বসে কার সাথে যেন ফোনে কথা বলছে, আর ঠিক তার পাশেই বসে চিপস খাচ্ছে জিমিন। তেকে ভেতরে ঢুকতে দেখেই জিমিন চোখ বড় বড় করে প্রশ্ন করলো, কি রে তে, তোদের এত সময় লাগলো কেন বাজারে যেতে? তোরা কি হেঁটে হেঁটে বাজার করছিস নাকি?
তে ভয়ে ঢোক গেলে আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে ঘরে ঢুকলো জাঙ্কুক। সে খুব স্বাভাবিক গলায় মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে বলল, ট্রাফিক জ্যাম ছিল রে জিমিন। তাছাড়া বড় আম্মু যে যে লিস্ট দিয়েছিল সেগুলো খুঁজতে একটু সময় তো লাগবেই, তাই না তে? কথাটা বলার সময় জাঙ্কুক এমন ভাবে তের দিকে তাকালো যার মধ্যে এক অদ্ভুত হুমকি লুকিয়েছিল। তে তড়িঘড়ি করে মাথা নেড়ে সায় দিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ হ্যাঁ আপু, অনেক জ্যাম ছিল। জিমিন আর বেশি কিছু না বলে আবার টিভিতে মন দিল। ঠিক তখনই কিচেন থেকে কফি হাতে বের হয়ে এলো সুগা। সে এক পলক জাঙ্কুক আর তের দিকে তাকালো। সুগার তীক্ষ্ণ চোখ দুটো সবকিছু যেন এক নিমেষেই বুঝে ফেললো। তের এলোমেলো চুল, চোখে লুকিয়ে থাকা আতঙ্ক আর জাঙ্কুকের চাহনিতে একটা রহস্যময় চাপা উত্তেজনা, কোনটাই সুগার চোখ এড়ালো না। সুগা সোফায় বসে কফির কাপে চুমুক দিয়ে ঠান্ডা গলায় জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, বাজার থেকে ফেরার সময় রাস্তা কি খুব বেশি গরম ছিল জাঙ্কুক? তোদের দুজনেরই তো মুখ বেশ লাল হয়ে আছে দেখছি। সুগার এই কথায় জাঙ্কুক একটু থেমে গেল, তবে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে সে বাঁকা হেসে বলল, গরম তো থাকবেই সুগা, দুপুরে রোদে রোদে ঘুরলে কার না গরম লাগে বল? তে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ভয়ে ভয়ে বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে, আমি একটু শুতে গেলাম। বলা মাত্রই তে এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে পালিয়ে গেল। রুমের দরজা বন্ধ করে সে আবার বিছানায় উপর হয়ে বালিশে মুখ গুজে কেঁদে ফেলল। তার মনে হচ্ছিল এই নরকের জাল থেকে সে কোনোদিনই আর বের হতে পারবে না। রুমের দরজা বন্ধ করে খাটে শুয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল তে। ঘুম যখন ভাঙলো তখন ঘরের জানলা দিয়ে বিকেলের আলো এসে পড়ছে বিছানায়। শরীরে এখনো সেই পৈশাচিক যন্ত্রণাদায়ক ব্যথা স্পষ্ট। তে ধীরে ধীরে উঠে বসলো, চোখ দুটো এখনো ফুলে লাল হয়ে আছে। ঠিক তখনই দরজায় একটা মৃদু টোকা পড়লো। তে চমকে গিয়ে দরজার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, কে কে বাহিরে? বাহির থেকে কোনো উত্তর এলো না, শুধু দরজার হাতলটা ঘুরিয়ে কেউ একজন সশব্দে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লো। তে দেখলো ঘরে ঢোকার মানুষটি আর অন্য কেউ নয়, স্বয়ং জাঙ্কুক। তার পরনে একটা কালো টি শার্ট আর জিন্স, ঠোঁটে সেই পরিচিত বেপরোয়া বাঁকা হাসি। তে ভয়ে পিছাতে পিছাতে খাটের কোণে সেদিয়ে গেল। কাঁপতে কাঁপতে সে বলল, আপনি আপনি আমার রুমে কেন এসেছেন? দয়া করে চলে যান, কেউ দেখে ফেললে কি হবে? জাঙ্কুক দরজার সিটকানিটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে খাটের দিকে এগিয়ে এলো। তার চোখের দৃষ্টিতে এক ধরনের পিশাচসুলভ অধিকারবোধ স্পষ্ট। খাটের ঠিক সামনে এসে সে এক হাঁটু গেড়ে বসলো এবং তের চিবুকটা নিজের শক্ত আঙ্গুল দিয়ে ধরে ওপরে তুলে ধরলো। কেউ দেখবে না সোনা, সবাই নিচে ব্যস্ত। তে চোখের জল মুছতে মুছতে ফুপিয়ে উঠলো। সে মাথা নাড়াতে নাড়াতে বলল, আপনি আমার আপন ভাইয়া, কেন আমার সাথে এমন করছেন? আমি আপনার ছোট বোন, আপনার একটুও দয়া হয় না? ভাইয়া শব্দটা শোনার পর জাঙ্কুকের মুখের হাসিটা আরো একটু চড়া হলো। সে বাঁকা হেসে তের মুখের খুব কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভাইয়া, কথাটা তোর মুখে শুনলে আমার ভেতরের পিশাচটা আরো বেশি জেগে ওঠে রে। রক্তের সম্পর্ক ওসব কাগজে কলমে থাকুক, তুই যত বেশি বাধা দিবি তোর এই ইনোসেন্ট কান্নাকাটি আমার ভেতরের নেশাটাকে তত বাড়িয়ে দেবে। কথাটা শেষ করেই জাঙ্কুক আর কোনো সুযোগ দিল না। সে সরাসরি তের উপর ঝুঁকে পড়ে তার নরম ঠোঁট দুটো আবার নিজের কবজায় নিয়ে নিল। তে প্রথমে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও জাঙ্কুকের লোহার মতো শক্ত হাতের কাছে সে সম্পূর্ণ অসহায় হয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক ঠোঁট থেকে মুখ সরিয়ে তের জামার কলারটা খামচে ধরে ফিসফিস করে বলল, আজ রাতে কিন্তু কোনো বাহানা চলবে না। রাতে চুপচাপ আমার রুমে চলে আসবি, নয়তো তোর এই সুন্দর মুখটা সবার সামনে এমন ভাবে ছিঁড়ে খাবো যে কাউকে আর মুখ দেখাতে পারবি না। আতঙ্কে তের গলার আওয়াজ পুরো আটকে গেল। সে শুধু ফ্যালফ্যাল করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল আর বুঝতে পারলো এই নরকের কারাগার থেকে পালানোর কোনো পথ আর তার খোলা নেই। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো বাড়িটাতে একটা থমথমে নীরবতা নেমে এসেছে। ডাইনিং টেবিলে রাতের খাবার সাজানো হচ্ছে। পরিবারের সবাই একে একে এসে টেবিলে বসতে শুরু করেছে। আরএম সাহেব আর জিন আগের মতোই শান্তশিষ্ট ভাবে খাচ্ছেন, আর এক পাশে বসে জিমিন নিজের মোবাইল টিপতে টিপতে সুগার সাথে হালকা ফিসফিস করে কথা বলছে। তে একদম ভয়ে কাঁপতে কাঁপতে ডাইনিং টেবিলে এসে সবচেয়ে কোণার একটা চেয়ারে বসলো। তার মুখটা ফ্যাকাশে হয়ে আছে, চোখের নিচে কালচে ছাপ। সে ভালো করেই মনে রেখেছে জাঙ্কুকের সেই হুমকিটা, আজ রাতে কোনো বাহানা চলবে না। কথাটা মনে পড়তেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো জাঙ্কুক।
টেবিলে এসে সে ঠিক তের পাশের চেয়ারটায় বসলো। বসার সাথে সাথেই টেবিলের নিচে নিজের পা দিয়ে তের পায়ে হালকা ছোঁয়া দিল। তে চমকে গিয়ে কেঁপে উঠলো এবং ভয়ে খাবার প্লেট থেকে চোখ নামিয়ে নিল। জাংকুক নিচু গলায় একদম ঠান্ডা অথচ ধারালো কণ্ঠে তের কানে ফিসফিস করে বলল, খাবার শেষ করে বেশিক্ষণ দেরি করবি না সোনা, আমার রুমের দরজা খোলা থাকবে। এই কথা শোনার পর তের গলার ভাত যেন গলা দিয়েই নামতে চাইলো না। সে কোনো মতে দু এক গ্রাস মুখে দিয়ে প্লেট সরিয়ে রাখলো। জিন অবাক হয়ে তের দিকে তাকিয়ে বললেন, কি রে তে, তুই এতটুকু খেলি, শরীর কি এখনো খারাপ লাগছে তোর? তে ঢোক গিলে কাপা কাপা গলায় বলল, না বড় আম্মু, আমি ঠিক আছি, পেট ভরা তো তাই আর খেতে ইচ্ছে করছে না। জেহব সাহেব হাসি মুখে বললেন, আরে মেয়েটা ইদানিং বড্ড দুর্বল হয়ে পড়ছে, একটু ভালো মন্দ খাওয়া তো ভাবি। জাংকুক খিক খিক করে হেসে তের দিকে তাকিয়ে বলল, ঠিক বলছেন চাচু, ওকে তো ভালো মতোই খুশিতে রাখা দরকার, তাহলে শরীর ঠিক হয়ে যাবে। জাংকুকের এই কথার মানে শুধু তে একা বুঝলো, আর টেবিলের অন্য প্রান্তে বসে থাকা সুগা তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো বিষয়টা লক্ষ্য করলো। সুগার মনে তখন একটা সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। এই দুই কাজিনের ভেতরে কিছু একটা অস্বাভাবিক চলছে, যা একদমই ভাই বোনের সম্পর্ক নয়। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন নিজেদের রুমের দিকে চলে গেল, তখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 12টা বাজে। করিডোরটা একদম ফাঁকা ও নিঝুম। তে নিজের রুমের দরজায় পিঠ ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে জানে সে যদি না যায়, জাংকুক নিজের কথা রাখবে এবং সবার সামনে এসে কেলেঙ্কারি করবে। কাঁপতে কাঁপতে তে করিডোর পেরিয়ে জাংকুকের রুমের সামনে এসে পৌঁছালো। রুমের দরজাটা একটু ফাঁক করা ছিল। ভয়ে বুক কেঁপে উঠলেও তে হাত বাড়িয়ে ধাক্কা দিয়ে দরজাটা খুললো। ভেতরে সামান্য আলো জ্বলছে, আর খাটের উপর বসে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে জাংকুক। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই জাংকুক খলনায়কের মতো হাসি মুখে এগিয়ে এসে তের হাতটা শক্ত করে টেনে ঘরের ভেতর বন্দি করে ফেললো। বন্ধ দরজার ঠিক পেছনে তে তখন কাঁপছে একটা ভীতগ্রস্ত পাখির মতো। জাংকুকের ঘরের সেই মৃদু আলোয় তার ছায়াটা যেন আরো বড় আর ভয়ঙ্কর হয়ে পড়ছে। জাংকুক ধীর পায়ে এগিয়ে এসে তের একদম সামনে দাঁড়ালো। তার চোখে তখন শুধু পৈশাচিক উত্তেজনার আগুন। জাংকুক এক হাত দিয়ে তের চিবুকটা শক্ত করে ধরে উপরের দিকে তুললো। শেষ পর্যন্ত চলে এসেছিস তাহলে? জানতাম তুই আমার কথা ফেলবি না সোনা, আমার কথা না শুনে তুই যাবি কোথায়? তে চোখের জলে ভাসতে ভাসতে ফুপিয়ে উঠলো। সে হাত জোর করে কাপা কাপা গলায় বলল, ভাইয়া দয়া করুন, আপনার পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দিন, এভাবে জোর করবেন না, আমি আর সহ্য করতে পারছি না এসব। কিন্তু জাংকুকের হৃদয়ে দয়া নামক কোনো শব্দের অস্তিত্ব নেই। তের কান্না আর আকুতি যেন তার কার্মের নেশাকে আরো শতগুণ বাড়িয়ে দিল। সে একটা বর্ণ হাসিতে ফেটে পড়ে তের ওড়নাটা এক টানে শরীর থেকে টেনে ফেলে দিল। কান্নাকাটি করে লাভ নেই রে, সকালে তো শুধু ট্রেলার দেখিয়েছিলাম, আজ রাতে তোকে পুরোপুরি নিজের করে নেব। কথাটা বলেই জাংকুক তের ঠোঁট দুটো খামচে ধরে লিপকিট শুরু করলো। তে বাধা দেওয়ার চেষ্টা করলেও জাংকুকের শক্তিশালী দুই হাতের মুঠোই সে একদম বন্দী। সে তার জিভটা তের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে হিংস্রভাবে সাক করতে লাগলো, যেন তেকে সে আস্ত গিলে খেতে চায়। কিস করতে করতে জাংকুক এক লাফে তেকে কোলে তুলে নিয়ে সোজা বিছানার ওপর ছুটে ফেললো। তে বিছানায় পড়ার সাথে সাথেই জাংকুক তার পুরো শরীরের ওপর চেপে বসলো। তের গায়ে থাকা সালোয়ার কামিজের বোতামগুলো একটা একটা করে ছিঁড়ে সে উন্মুক্ত করে দিল তার দুধের মতো সাদা নরম স্থান দুটো। জাংকুক তার মুখটা সরাসরি তের ডান সাইডের ওপর গুজে দিল। কাপড়ের সব বাধা সরিয়ে সে কামড় বসিয়ে জায়গাটা সাক করতে শুরু করলো। এক হাতে সে বাম দিকটা মুঠোয় চেপে ধরে প্রচন্ড জোরে টিপতে লাগলো। তে ব্যথায় আর লজ্জায় আর্তনাদ করে জাংকুকের চুলে হাত দিয়ে খামচে ধরলো, কিন্তু জাংকুক এক চুলও নড়ল না। সে আরো হিংস্র হয়ে তের নরম বুকটায় চেপে বসলো। এরপরেই জাংকুক তার নিজের প্যান্টের বেলটা খুলে ফেললো। তে ভয়ে চোখ বুজে ফেললো। তার মুখ থেকে শুধু ক্ষীণ স্বরে বের হলো, ভাইয়া প্লিজ। কিন্তু জাংকুক শোনার পাত্র নাই। সে তের সালোয়ারটা এক টানে কোমর থেকে একেবারে নামিয়ে ফেলে তার দুই পা জোর করে ফাঁক করে দিল। নিজের শক্ত ও বিশাল সদস্যটা বের করে সে সরাসরি তের ভেজা জায়গাটার মুখে সেট করলো। আজ থেকে তুই শুধু জাংকুকের বউ বা রক্ষিতা, যা বলিস, আজ তোকে চিড়ে ফেলবো। এক পৈশাচিক হুঙ্কার দিয়ে জাংকুক এক ধাক্কায় তার পুরোটাই সজোরে ঢুকিয়ে দিল তের গভীরে। তে ব্যথায় একটা বুক ফাটা আর্তনাদ করে প্রায় জ্ঞান হারিয়ে ফেললো। তার মনে হলো
তার শরীরটা যেন সত্যি চিরতরে দুই টুকরো হয়ে গেছে। চোখ দিয়ে জলের বন্যা বয়ে গেল, আর জাংকুক কোনো রকম না করে আরো তীব্র ও হিংস্র হয়ে উঠল। বিছানার ওপর তখন ধ্বংস আর নেশার এক অদ্ভুত খেলা চলছে। জাংকুকের হিংস্র ও গভীর ধাক্কায় তের পুরো শরীর যখন ব্যথায় অবশ্যই আসার কথা, ঠিক তখনই এক অদ্ভুত পরিবর্তন ঘটে। লাগাতার পাম্প আর জঘন্য রকমের তীব্র এর ফলে তের ইনোসেন্ট শরীরের ভিতরে একটা অচেনা শিহরণ জন্ম নিতে লাগলো। প্রথমে যে ব্যথাটা শুধু কান্না আর আতঙ্কের জন্ম দিয়েছিল, বারবার জাংকুকের শক্ত সদস্যের আঘাতের সাথে সাথে সেই ব্যথাটাই যেন আস্তে আস্তে এক তীব্র ও মিষ্টি সুখে রূপ নিতে শুরু করলো। তের ছোট নিঃশ্বাসের সাথে মুখ থেকে বেরিয়ে আসতে লাগলো মৃদু গুনগানি। জাংকুক তের এমন পরিবর্তনে আরো বেশি উন্মাদ হয়ে উঠল। সে বুঝতে পারলো তার এই নিষ্পাপ কাজিন এখন আর শুধু ভয়ের চোটে পড়ে নেই, বরং নেশাটা তার রক্তেও ছড়িয়ে পড়ছে। জাংকুক আরো ঝুঁকে পড়ে তের ফোলা ঠোঁট দুটোতে একটা গভীর ও ভিজা লিপ কিস দিল, আর একই সাথে তার কোমরের গতিও চালিয়ে দিল বহুগুণ। কি রে সোনা, এতক্ষণ তো খুব কান্নাকাটি করছিলি, এখন কেমন লাগছে? ভালো লাগছে না আমার এই নিষিদ্ধ ছোঁয়া? ফিস ফিস করে কামাতুর কণ্ঠে বলল জাংকুক। তে লজ্জায় লাল হয়ে চোখ বন্ধ করে ফেললো। জাংকুক যখনই গভীরে তার রডটা ঢুকিয়ে দিচ্ছে, তের শরীর অজান্তেই ধনুকের মতো বেঁকে উঠছে। তার মনে হচ্ছিল সে যেন ভাসছে কোনো এক নতুন স্বর্গের দিকে, যেখানে কোনো পাপ নেই, শুধু আছে এই 25 বছরের প্লেবয় ভাইয়ার উত্তপ্ত শরীর আর তার ভালোবাসার নামে চলা এই পৈশাচিক অধিকার। তে নিজের অজান্তেই তার দুই হাত দিয়ে জাংকুকের চওড়া পিঠ খামচে ধরে আরো কাছে টেনে নিল। কিছুক্ষণ এইভাবে তাণ্ডব চলার পর জাংকুকের সারা শরীরে একটা তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। একই সাথে তের শরীরটাও থর থর করে কেঁপে উঠল এবং তার চরম উত্তেজনার স্থিতি ঘটে। সে জাংকুকের কাঁধে মুখ গুজে সম্পূর্ণ নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল। ঘটনার পর কেটে গেছে বেশ কিছুদিন। শীতের সকালে বাড়ির পরিবেশটা হঠাৎ করে কেমন যেন থমথমে হয়ে আছে। গত কয়েক সপ্তাহ ধরে তের শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। সকাল হলেই তার বমি বমি ভাব, মাথা ঘোরানো আর চরম ক্লান্তি লেগেই থাকে। প্রথমে সে বিষয়গুলো লুকিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার এই পরিবর্তন বাড়ির কারোরই চোখের আয়নি। ডাইনিং টেবিলে সবাই তখন সকালে নাস্তা করতে বসেছে। তে খাবার প্লেটের সামনে বসে শুধু চামচ দিয়ে নাড়ছে, মুখে এক গ্রাসও তুলছে না। তার মুখটা ফ্যাকাশে। হঠাৎ করেই তের বমি ভাবটা এত বেড়ে গেল যে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। সে দ্রুত চেয়ার ছেড়ে উঠে সোজা বাথরুমের দিকে ছুটে গেল এবং বমি করতে শুরু করলো। তের এমন অবস্থা দেখে ডাইনিং টেবিলে বসা জিম চিন্তিত গলায় বলে উঠলেন, কি ব্যাপার বলতো? কদিন ধরে দেখছি তের শরীরটা এমন করছে, আজ আবার বমিও করে ফেললো। টেবিলের অন্য প্রান্তে বসা জাংকুক একদম শান্তভাবে কফির কাপে চুমুক দিচ্ছিল। তার ঠোঁটে তখন এক রহস্যময় ও বিজয়ীর হাসি। সে ভালো করেই জানে এই পরিবর্তনের আসল কারণটা কি। ঠিক তখনই জিমিন টেবিল থেকে উঠে বলল, বড় আম্মু চলো তো আমি গিয়ে দেখি ঠিক আছে কিনা। জিমিন বাথরুমে গিয়ে তের পিঠ চাপড়ে দিতে দিতে হঠাৎ ড্রাগ স্টোরের একটা প্রেগনেন্সি কিট চোখে পড়লো, যাতে তার রুমে রেখে বাথরুমে নিয়ে এসেছিল। কৌতূহলী হয়ে জিমিন সেটা হাতে তুলে নিল এবং ভালো করে লক্ষ্য করতেই তার চোখ দুটো কপালে উঠে গেল। কিটের ফলাফল স্পষ্ট পজিটিভ। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হলো জিমিনের। সে হতবাক হয়ে তের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তে এসব কি? তুই প্রেগনেন্ট? জিমিনের চিল্লানোর আওয়াজ ডাইনিং রুম পর্যন্ত পৌঁছে গেল। মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে পিনপতন নিরাপত্তা নেমে এলো। আরএম সাহেব খবরের কাগজ নামিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে জিমিন? চেঁচামেচি কিসের? জিমিন হাত কাঁপতে কাঁপতে সেই প্রেগনেন্সি কিটটা হাতে নিয়ে ড্রয়িং রুমের সবার সামনে এসে দাঁড়ালো। সে প্রায় কেঁদে ফেলে বলল, বাবা তে প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। এই কথা শোনার পর জিম স্তব্ধ হয়ে গেলেন, আর জেহুপ ও সানা তো পাথরের মতো চেয়ারে বসে রইলেন। সানা মেয়ের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে বললেন, তে বল, আমি কি শুনছি? কার এই সর্বনাশ? সবার চোখ তখন কান্নায় ভেঙে পড়া ইনোসেন্ট তের দিকে। ঠিক সেই মুহূর্তে জাংকুক একদম নির্বিকার ভাবে নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার চেহারায় বিন্দু মাত্র ভয় বা লজ্জার লেশ মাত্র নেই। সে ধীর পায়ে সবার সামনে এসে দাঁড়ালো এবং খুব ঠান্ডা ও স্পষ্ট গলায় বলে উঠল, জিজ্ঞেস করতে হবে কেন? এই সন্তানের বাবা আর কেউ নয়, আমি জাংকুক। পুরো ঘরটা যেন এক মুহূর্তে কেঁপে উঠল। জিন আটকে উঠে বললেন, জাংকুক তুই
পাগল হয়ে গেছিস? ও তোর ছোট বোন। জাঙ্কুক একটা বাঁকা ও অপ্রতিরোধ হাসি দিয়ে আরিম সাহেবের চোখের দিকে তাকিয়ে সোজা ভাষায় বলল, রক্তের সম্পর্ক কাগজ কলমে থাকুক বা না থাকুক, ও এখন আমার সবকিছুর অধিকারিণী। আমি তেকে ভালোবেসেছি এবং ও আমার সন্তানের মা হতে চলেছে। এখন একটাই রাস্তা খোলা আছে, আমাদের দুজনের বিয়ে। সুগা পাশে বসে ঠান্ডা চোখে পুরো নাটকটা দেখছিল। সে হালকা হেসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, মানতেই হবে জাঙ্কুক, তোর গেম প্ল্যান সত্যি মারাত্মক ছিল। আরিম সাহেব প্রথমে ভীষণ রেগে গেলেও পরিবারের সম্মান এবং ভেতরের পরিস্থিতি বিবেচনা করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সানা আর তের কান্নার রোল ছাপিয়ে শেষ পর্যন্ত বড়দের সিদ্ধান্তই নিতে হলো। পরিবারের সম্মান বাঁচাতে এবং অনাগত সন্তানের কথা চিন্তা করে জাঙ্কুক আর তের বিয়ের দিন ঠিক করা হলো। বিয়ের পর কেটে গেছে প্রায় 1 বছর। সমাজের চোখে তারা ভাই বোন হলেও ঘরের ভেতরে জাঙ্কুক আর তেয়ের সম্পর্কটা এক তীব্র ও উন্মাদ নেশার উপর দাঁড়িয়ে। বিয়ের পর থেকেই জাঙ্কুক তার এই ইনোসেন্ট বউকে আগলে রেখেছে নিজের মতো করে। তবে তার লালসা বা পৈশাচিক ভালোবাসায় একটুও ভাটা পড়েনি। আজ রাতে ঘরের পরিবেশটা আরো বেশি উত্তপ্ত। তে এখন পুরোপুরি নবজাতের মা হতে চলেছে। তার কোল আলো করে আসার কথা তাদের প্রথম সন্তান। গর্ভ অবস্থার শেষ পর্যায়ে তের শরীরটা ভারী হয়ে গেছে। তার বুকের সাইজ আরো অনেক বেশি বড় আর স্ফীত হয়ে উঠেছে, আর পেটটা গোল হয়ে ফুলে আছে। বাহিরে তখন ঝুম বৃষ্টি পড়ছে। ঘরের নরম আলোয় বিছানার উপর ক্লান্ত হয়ে শুয়ে আছে তে। তার পরনে একটা ঢিলে ঢালা নাইটি, কিন্তু বুকের কাজটা সজোরে ফাঁকা করা। জাঙ্কুক রুমের দরজাটা বন্ধ করে চটকদার পায়ে বিছানার কাছে এসে দাঁড়ালো। তার চোখে তখন কামের এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। সে তের ঠিক পাশে বসে তার পেটার উপর আলতো করে হাত বুলিয়ে নিচু গলায় বলল, কি রে সোনা, পেটের ভেতরে আমার বাচ্চাটা নড়াচড়া করছে বুঝি? আজ তোকে ছাড়বো না। তে লজ্জায় আর হরমোনের প্রভাবে আগে থেকেই উত্তপ্ত হয়েছিল। সে ভারী নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, ভাইয়া প্লিজ, শরীরটা খুব ক্লান্ত লাগছে। কিন্তু জাঙ্কুক শোনার পাত্র নাই। সে এক টানে তের নাড়িটা গলা থেকে একদম ছিঁড়ে ফেললো। জাঙ্কুক কোনো কথা না বলে সরাসরি ঝাঁপিয়ে পড়লো তের বুকের ওপর। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের চুলে হাত দিয়ে খামচে ধরে গঙ্গাতে লাগলো। আহ ভাইয়া, আস্তে। বুকের মধ্যে কেমন যেন চিনচিন ব্যথা করছে। কিছুক্ষণ ফাঁক করার পর জাঙ্কুক নিচে নেমে এলো। সে তের দুটো পা জোর করে ফাঁক করে দিল। গর্ভ অবস্থায় তের আশেপাশের প্রাইভেট পার্টগুলো অতিরিক্ত হরমোনের কারণে ফুলে ফেপে একদম লাল আর রসালো হয়ে আছে। জাঙ্কুক আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। সে সোজা মাথা নিচু করে তের সেই উন্মুক্ত জায়গার ঠিক মাঝখানে মুখ ডুবিয়ে দিল। তে তীব্র এক ঝাঁকুনি খেয়ে বিছানার চাদর খামচে ধরে আর্তনাদ করে উঠল। কিন্তু জাঙ্কুক থামার মানুষ নয়। সে অনবরত সাক করতে লাগলো। সে তার জিভের ডগাটা তের আটসার জায়গার ভেতরে ঢুকিয়ে দিয়ে অনবরত নাড়াতে লাগলো। তের শরীর তখন উত্তেজনায় ধনুকের মতো বেঁকে গেছে। তার মুখ দিয়ে শুধু বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস আর অস্ফুষ্ট গঙ্গানি। 10 মিনিট পর জাঙ্কুক উপরে উঠে এসে নিজের প্যান্টটা নামিয়ে ফেললো। তার শক্ত রডের মতো বিশাল সদস্যটা তখন পুরোপুরি প্রস্তুত। তের গর্ভে তার নিজেরই সন্তান রয়েছে জেনে জাঙ্কুকের উত্তেজনা তখন আকাশ ছোঁয়া। সে তের 2 পা কাঁধের উপর তুলে ধরে এক ধাক্কায় তার পুরোটাই সজোরে ঢুকিয়ে দিল তের ভেজা গভীরে। আজ তোকে পুরো চিরে আমার ভালোবাসার ছাপ বসিয়ে দেব। ঘরের 4 দেওয়ালের মাঝে তখন শব্দ, তে দীর্ঘশ্বাস আর বাহিরে বৃষ্টির রিমঝিম আওয়াজ মিলে এক অদ্ভুত নিষিদ্ধ থিম তৈরি করলো। লাগাতার পাগলের মতো পাম্প করার পর জাঙ্কুক ক্লান্ত হয়ে তের পাশে শুয়ে পড়লো। আর এভাবেই চিরদিনের মতো আবদ্ধ হয়ে গেল তাদের এই নিষিদ্ধ ভালোবাসার গল্প।